1977 সাল। গোটা দেশ তখন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জরুরি অবস্থা শেষ হয়েছে আর ইন্দিরা গান্ধী ঘোষণা করেছেন নতুন নির্বাচনের। জেল থেকে ছাড়া পেয়েছেন জয়প্রকাশ নারায়ণ। দেশ জুড়ে ইন্দিরা বিরোধী হাওয়া, আর জয়প্রকাশ নারায়ণের প্রতিটি মিছিলে উপচে পড়ছে মানুষের ভিড়। কলকাতা শহরও এর ব্যতিক্রম নয়। জয়প্রকাশ নারায়ণ এসেছেন এক বিশাল জনসভায় ভাষণ দিতে, কিন্তু সেই ভিড়ের মাঝেই হঠাৎ ঘটে গেল এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করতে পারে। জয়প্রকাশ নারায়ণের গাড়ি যখন এগোচ্ছে, হঠাৎই পথের মাঝখানে এসে দাঁড়ালেন 22 বছর বয়সী এক সাধারণ তরুণী। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, সরাসরি রাস্তার ওপর শুয়ে পড়লেন তিনি। কাঁপিয়ে দিলেন বড় বড় নেতাদের। এই অকুতোভয় তরুণীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কে এই মেয়ে? কোথা থেকে এলো এত তেজ? মমতার জীবনের গল্পটা কিন্তু সহজ ছিল না। তার বাবা ছিলেন প্রমীলেশ্বর মুখোপাধ্যায়, যিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কনস্ট্রাকশনের কাজ করতেন, আর বাড়িতে রাজনৈতিক আলোচনা চলত। কিন্তু পরিবারে শুধু রাজনৈতিক কথাবার্তা থাকলে কি নেতা তৈরি হয়? না, নেতা তৈরি হয় তখন যখন জীবনের আঘাত মানুষটাকে ভেঙে না দিয়ে আরও ধারালো করে তোলে। কিন্তু মাত্র 42 বছর বয়সেই গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়ে বাবাকে হারান মমতা। এরপরই পরিবারে নেমে আসে অভাব। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে ছোট ভাই বোনদের দায়িত্ব। সব কিছু সামলাতে হতো তাকেই। ভোর 3টে ঘুম থেকে উঠে রান্না করা থেকে শুরু করে স্কুল সামলানো, মমতা যেন একাই 100। 1970 সালে স্কুল শেষ করে তিনি ভর্তি হলেন যোগমায়া দেবী কলেজে। তখন পুরো বাংলায় কমিউনিস্টদের জয় জয়কার। মমতা যেখানে পড়তেন সেখানে কংগ্রেসের কোনো ছাত্র সংগঠনের নাম গন্ধও ছিল না। কিন্তু মমতা দমে যাওয়ার পাত্রী নন। তিনি নিজের চেষ্টায় কলেজে গড়লেন কংগ্রেসের প্রথম শাখা। এখান থেকে শুরু হলো তার জনপ্রিয়তার যাত্রা। পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে তিনি স্কুল শিক্ষকতা করেছেন, টিউশন পড়িয়েছেন, এমনকি কাজ করেছেন দুধের ডিপোতে। সময় গড়িয়ে এলো 1984 সাল, লোকসভা নির্বাচন। সিপিআইএম তখন বাংলার অপ্রতিদ্বন্দ্বী শক্তি। যাদবপুর ছিল তাদের দুর্ভেদ্য কেল্লা, যেখান থেকে লড়ছিলেন বড় মাপের নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। কংগ্রেসের কোনো নেতাই তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাচ্ছিলেন না। ঠিক সেই সময় সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে সামনে এলো এক নতুন নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজের প্রচার শুরু করলেন একেবারে নিজস্ব কায়দায়। সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি সম্বোধন করতেন মামা বলে। জনসভায় গিয়ে বলতেন, মামা তুমি তো অনেকবার জিতেছ, এইবার না হয় আমাকে একটা সুযোগ দাও। তার এই সহজ সরল কিন্তু ধারালো কথাগুলো মানুষের মন জয় করে নিয়েছিল। এর মধ্যেই নমিনেশনপত্র যাচাইয়ের সময় সোমনাথবাবুর পা ছুঁতে গিয়ে এক বিতর্কের সৃষ্টি করেন মমতা, যা প্রমাণ করে দেয় রাজনীতির চাল তিনি খুব ভালোই বোঝেন। ফলাফল সবাইকে চমকে দিয়ে মাত্র 29 বছর বয়সেই মমতা পরাজিত করলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাকে। যদিও পরে তার পিএইচডি ডিগ্রি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যা আদতে ছিল প্রতারকদের কারসাজি। কিন্তু মমতা ততক্ষণে রাজনীতির ময়দানে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। কিন্তু সাফল্যের পথ অতটা মসৃণ ছিল না। 1990 সালের 16ই আগস্ট এক কালো দিন। পুলিশি গুলিবর্ষণের প্রতিবাদে ডাকা বন্ধে দক্ষিণ কলকাতায় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মমতা। হঠাৎই বামফ্রন্টের কর্মীরা লাঠি, লোহার রড আর চেন নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই মিছিলে। মমতার মাথায় লাগলো মারাত্মক আঘাত, রক্তে ভিজে গেল তার শাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা দেখলেন তার মাথার খুলি মারাত্মকভাবে জখম হয়েছে। সেই যন্ত্রণার কথা তিনি আজও ভোলেননি। আজও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তিনি। কিন্তু এই আঘাত কি তাকে থামাতে পেরেছিল, নাকি এখান থেকে জন্ম নিয়েছিল আগামীর এক লড়াকু নেত্রীর? বামফ্রন্টের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই রক্তাক্ত মমতাই হয়ে উঠলেন বাংলার মানুষের আবেগের প্রতীক। তার চিকিৎসার দায়িত্ব নেন খোদ রাজীব গান্ধী। শুধু তাই নয়, দলের প্রবীণ নেতাদের প্রবল আপত্তি সত্ত্বেও রাজীব গান্ধী মমতাকে দায়িত্ব দেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতির। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 1991 সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের খবর পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে দেয়। তবে মমতার জয়রথ থামেনি। সেই বছরই তিনি দক্ষিণ কলকাতা থেকে বিপুল ভোটে জয়ী হয়ে লোকসভায় পা রাখেন এবং পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হন। ক্ষমতায় আসার পরই শুরু হয় নতুন এক লড়াই। এবার লড়াইটা দলের ভেতরকার প্রবীণ নেতাদের সঙ্গে।
1992 সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। একদিকে পুরো কংগ্রেসের সংগঠন আর অন্যদিকে একরোখা মমতা। তিনি হেরে গেলেও প্রমাণ করে দেন দলীয় রাজনীতিতে তিনি কোনো হেভিওয়েট নেতাকে চ্যালেঞ্জ জানাতে পিছপা হন না। 1993 সাল ফের রাস্তায় মমতা। এবার ইস্যু এক মূক ও বধির তরুণীর ওপর ধর্ষণ। অভিযোগের তীর খোদ সিপিআইএম কর্মীর দিকে। জ্যোতি বসুর অফিসের সামনে ধর্নায় বসা মমতাকে পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। মমতা বুঝতে পারেন কংগ্রেসের স্থানীয় নেতারা আসলে বামফ্রন্টের সঙ্গে বোঝাপড়া করেই চলছে। তিনি বিদ্রোহ ঘোষণা করেন। টিকিট বন্টনের দুর্নীতি আর অপরাধীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে তিনি রীতিমতো অনশন আর আত্মহত্যার হুমকি দিয়ে দলকে চাপে ফেলে দেন। 1996 সালে নির্বাচনে টিকিট নিয়ে চূড়ান্ত নাটক হয়, কিন্তু এত কিছুর পরেও মমতা কংগ্রেসের হয়ে লড়ে দক্ষিণ কলকাতা থেকে বিশাল ব্যবধানে জয়ী হন। কিন্তু কংগ্রেসের অন্দরের নোংরা রাজনীতি আর বামফ্রন্টের বিরুদ্ধে চরম মনোভাব মমতা আর মেনে নিতে পারছিলেন না। তিনি কংগ্রেসের ভেতরেই গড়ে তুললেন এক আলাদা গোষ্ঠী, তৃণমূল, যার অর্থ মাটির কাছাকাছি থাকা মানুষ। সময়টা 1997। কংগ্রেসের সংগঠনে তৃণমূলের কোনো স্থান না পাওয়ায় মমতা ঠিক করে ফেললেন এবার আর আপোষ নয়। 1997 সালের 9ই আগস্ট ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় দিন। বামফ্রন্টের অভেদ্য দুর্গ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে অন্য কোনো দলের জনসভায় জনসমাগম করা ছিল অসম্ভব, সেখানে মমতা নিয়ে এলেন 3 লক্ষাধিক মানুষ। কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সব বাধা উপেক্ষা করে মমতা সেই বিশাল মঞ্চেই ঘোষণা করলেন তার নতুন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। শুরু হলো এক নতুন যুগের। যে লড়াকু মেয়েটি একদিন রাস্তা আটকে জয়প্রকাশ নারায়ণকে থামিয়ে দিয়েছিল, আজ সে নিজেই তৈরি করল রাজনীতির এক নতুন মানচিত্র। ইন্দিরা গান্ধী নেই, রাজীব গান্ধী নেই, তবে কংগ্রেসের হাল ধরবে কে? কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীর ওপর তখন মমতার রাগ তুঙ্গে। তিনি মরিয়া হয়ে চাইছিলেন সোনিয়া গান্ধী দলের নেতৃত্বভার গ্রহণ করুন। তার কণ্ঠে তখন একটাই স্লোগান, কেশরী হটাও, কংগ্রেস বাঁচাও। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বারবার দেখা করে অনুরোধ করেছেন, কারণ তিনি জানতেন রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, যা একমাত্র পরিবারই পূরণ করতে পারে। কিন্তু সোনিয়া গান্ধী তখন বিদেশি বংশোদ্ভূত হওয়ার প্রশ্নে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছেন। মমতা ও কংগ্রেসের দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন সোনিয়া ঘনিষ্ঠ অস্কার ফার্নান্ডেজ। একটি খসড়া তৈরি হলো, মমতা হবেন বঙ্গ কংগ্রেসের নির্বাচন কমিটির প্রধান, আর লোকসভা নির্বাচনে 50% প্রার্থী বেছে নেওয়ার ক্ষমতা থাকবে তার হাতে। মনে হয়েছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু 21শে ডিসেম্বর সীতারাম কেশরী যখন ঘোষণা করলেন মমতা শুধু প্রচার সামলাবেন, কিন্তু প্রার্থী বাছাইয়ে তার কোনো ভূমিকা থাকবে না, তখনই চূড়ান্ত হয়ে গেল বিচ্ছেদ। নিজের করা প্রেস কনফারেন্সের মাঝপথেই মমতা খবর পেলেন দল তাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে, যেন এক দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি। 1 জানুয়ারি 1998 জন্ম নিল নতুন এক দল, তৃণমূল কংগ্রেস। যে মমতা একদিন কংগ্রেসের ভেতরে থেকে পরিবর্তনের স্বপ্ন দেখতেন, তিনি আজ নিজের স্বাধীন মঞ্চ তৈরি করে নিলেন। দল গড়ার পরই মমতা নিলেন এক সাহসী এবং বিতর্কিত সিদ্ধান্ত। তিনি ঘোষণা করলেন বিজেপি অস্পৃশ্য নয়। 1998 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির এই জোট ওলটপালট করে দিল বাংলার রাজনীতির অঙ্ক। মাত্র 7টি আসনে জয়ী হয়েও মমতা বুঝিয়ে দিলেন তিনি এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্যদিকে প্রথমবারের মতো বাংলায় পায়ের তলায় জমি খুঁজে পেল বিজেপি। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, আর মমতা হলেন এনডিএ সরকারের অংশ। 1999 সালে বাজপেয়ী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মমতা দায়িত্ব পেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রীর। 2001 সালে তাহেলকা কেলেঙ্কারিতে বিজেপির অন্দরে দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই তিনি এনডিএ থেকে সমর্থন সরিয়ে নিলেন। ক্ষমতার গদি তার কাছে কখনোই আদর্শের চেয়ে বড় ছিল না। 2001 সালের নির্বাচনে কংগ্রেসের সাথে জোট গড়েও বামফ্রন্টের 8 বারের দীর্ঘ জামানাকে ভাঙা সম্ভব হয়নি। কিন্তু মমতা থামলেন না, উল্টে তিনি অভিযোগ করলেন ভোট কারচুপির। তিনি জানতেন রাস্তা থেকে উঠে আসা এই লড়াইয়ের শেষটা এখনও অনেক দূরে।
2001 সালের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। 2003 সালে ফের এনডিএতে ফেরা এবং মন্ত্রী হওয়া, তবুও বারবার নির্বাচনে দলের ভরাডুবি মমতাকে কোণঠাসা করে দিয়েছিল। 2004 ও 2006 নির্বাচনে দলের ফলাফল ছিল হতাশাজনক। মনে হচ্ছিল বামফ্রন্টের সুদিন বুঝি শেষ হওয়ার নয়, কিন্তু ইতিহাসের মোড় ঘোরার জন্য প্রয়োজন ছিল এক নতুন আগুনের, আর সেই আগুন জ্বলে উঠল সিঙ্গুরের জমিতে। 2006 সালে টাটা গ্রুপের ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুরের কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিল তৎকালীন বাম সরকার। বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন কৃষকদের ঢাল। তিনি শুরু করলেন ঐতিহাসিক অনশন। তার পাশে দাঁড়ালেন মেধা পাটকর, অরুন্ধতী রায় আর মহাশ্বেতা দেবীর মতো ব্যক্তিত্বরা। এরপরই এলো 14ই মার্চ 2007। নন্দীগ্রামে পুলিশের গুলিবর্ষণে 14 জন কৃষকের প্রাণহানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল। এই ঘটনা শুধু বাম সরকারের কফিনে শেষ পেরেক ছিল না, বরং বাংলার সাধারণ মানুষের মনে মমতার জায়গা করে দিয়েছিল এক পরম বন্ধু হিসেবে। 2011 সালের বিধানসভা নির্বাচন বাংলার মানুষ দেখল এক অবিশ্বাস্য রাজনৈতিক ভূমিকম্প। বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ও তার জোট জিতে নিল 227টি আসন। দীর্ঘদিনের লড়াই, রাজপথের সংগ্রাম আর আপোষহীন জেদ, সব কিছুর শেষে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসাবে। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়েটি হয়ে উঠলেন বাংলার নতুন রূপকার। বন্ধুরা, এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার সেই রোমাঞ্চকর এবং সংগ্রামের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ডকুমেন্টারি সিরিজের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।